আজকের পর্বে তোমাদের সবাইকে একগ্রাস প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। তোমাদের সাথে আছি আমি সৈয়দা সাদিয়া। প্রতি পর্বের মতো এই পর্বেও শুরুতেই জানিয়ে দিচ্ছি এই সপ্তাহের সংবাদ শিরোনামগুলো। নতুন কারিকুলামে ফেল করার পরও কলেজে ভর্তি হতে পারবে শিক্ষার্থীরা। প্রতিনিয়তই নিরাপত্তাহীনতায় ভুগছে নারী ও শিশুরা। সিসার বিষক্রিয়ায় নানা মরণব্যাধি রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। এবারে বিস্তারিত। বর্তমানে একজন শিক্ষার্থী এসএসসিতে 1 বা 2 বিষয়ে ফেল করলে তার শুধু ওই 2 বিষয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে, কিন্তু কলেজে ভর্তি হওয়ার সুযোগ পায় না। নতুন কারিকুলামে কলেজে ভর্তি হওয়ার সুযোগের বিধান রাখা হয়েছে। একই সময়ে একজন শিক্ষার্থী একাদশ শ্রেণীতে ক্লাস করবে এবং অনুত্তীর্ণ বিষয়ের পরীক্ষা দেবে। এই বিষয়ে শিক্ষার্থীরা খুশি হলেও অসন্তোষ প্রকাশ করেছে অভিভাবকেরা। বিস্তারিত সিনথিয়া জান্নাতের রিপোর্ট। শিক্ষাক্রমে যোগ হচ্ছে একের পর এক নতুনত্ব। এবার নতুন কারিকুলাম অনুযায়ী এসএসসিতে 1 বা 2 বিষয়ে অকৃতকার্য হলেও একাদশ শ্রেণীতে ভর্তির সুযোগ পাবে শিক্ষার্থীরা। তবে পরের 2 বছরের মধ্যে তাকে পাবলিক মূল্যায়নে অংশ নিয়ে বিষয়গুলোতে উত্তীর্ণ হতে হবে। আগে একজন শিক্ষার্থী এসএসসিতে 1 বা 2 বিষয়ে ফেল করলে তাকে পরবর্তী বছর অন্য শিক্ষার্থীদের সাথে পরীক্ষায় বসতে হতো, যার কারণে অনুত্তীর্ণ শিক্ষার্থীরা পিছিয়ে যেত পুরো 1টি বছর। সেই ভাবনা থেকেই নতুন কারিকুলামে এই সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। প্রথম কথা হচ্ছে দশম শ্রেণীতে সে 70% শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে, তার শিক্ষণকালীন মূল্যায়ন সম্পন্ন হতে হবে। তারপরে যে সামষ্টিক মূল্যায়ন দিবে, কেন্দ্রে গিয়ে যে বোর্ডের পরীক্ষাটা দিবে, সেখানটায় যদি সে 2টো বিষয়ে, আমরা যে 7 পয়েন্ট স্কেল করেছি সেটার মধ্যে একেবারে নিচেরটা হচ্ছে প্রারম্ভিক, তারপরে হচ্ছে বিকাশমান, এই 2টো বিষয়ে যদি সে বিকাশমান বা তার নিচে থাকে, বাকি 8টা বিষয়ে যদি তার উপরে থাকে, তাহলে তাকে শর্ত সাপেক্ষে একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার সুযোগ দেওয়া হবে। কিন্তু শর্ত হচ্ছে এই যে যতদিন পর্যন্ত সে এই 2টো বিষয় পাস না করবে ততদিন পর্যন্ত সে দ্বাদশ শ্রেণীতে উচ্চ মাধ্যমিকের ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। তবে এই সিদ্ধান্তে শিক্ষার্থীরা মনে করছে এটি কিছুটা খারাপ হলেও এতে খুশি তারা। এইটাকে আমি ভালো চোখেই দেখছি, কারণ যারা দেখা যাচ্ছে এসএসসিতে ফেল করে যায় তাদের 1 বছর আবার পেছাতে হয় এবং তাদের মনোবল নষ্ট হয়ে যায় যে তারা আবার পাশ করতে পারবে কি না। 2 বিষয় ফেল করার পরেও কলেজে পড়তে পারবে, তার কিন্তু যথেষ্ট হাল ছেড়ে দিবে। যে উদ্যোগটা ছিল তাদের মধ্যে ভালোভাবে পড়াশোনা করা, তারা এরকম। তবে অভিভাবকেরা বলছেন নতুন এই সিদ্ধান্তে সঠিকভাবে মূল্যায়ন করা হবে না শিক্ষার্থীদের। ফেল তো ফেলই, ফেলকে আবার পরবর্তী স্টেপে তাদেরকে উঠানো আসলে ঠিক না, তাহলে পড়ার মূল্যায়ন কমে যায়। এই বিষয় শুনে আমার খুব খারাপ লাগলো, কারণ এটা পড়াশোনার মানটা আমার মনে হচ্ছে খুব লো হয়ে যাচ্ছে। এখনকার ছেলে মেয়ে তো ফাঁকিবাজ, তো তাদের জন্য এটা মোটেও ভালো না, কারণ ওরা এমনিই পড়াশোনা করে না, এবং ওরা যদি জানতে পারে যে ওরা পড়াশোনা 2টা সাবজেক্টে বা 3টা সাবজেক্টে ফেল করেও পরবর্তী ক্লাসে যেতে পারবে, ওদের কেউ বাধা দিবে না, ওরা কিন্তু পড়াশোনা করবে না, ওদের আগ্রহ এমনিতেই কমে যাবে। নতুন শিক্ষাক্রমে ব্যাপক পরিবর্তন আনছে সরকার। নতুন শিক্ষাক্রম অনুযায়ী এসএসসি পরীক্ষা 2026 সালে অনুষ্ঠিত হবে। এতে কোনো শিক্ষার্থী যদি 1 বা 2টি বিষয় অকৃতকার্য হয় তাহলে সে চাইলে পরবর্তীতে একাদশ শ্রেণীতে ভর্তি হতে পারবে। এতে কোনো শিক্ষার্থীর জীবন থেকে 1টি বছর নষ্ট হয়ে যাবে না বলে জানিয়েছে বিশেষজ্ঞরা। সিনথিয়া জান্নাত, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। সিসার বিষক্রিয়ায় আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে প্রতিনিয়ত। ঝুঁকিপূর্ণ কলকারখানার কাজ, অপরিষ্কার স্থান কিংবা খাদ্যে মিলছে সিসার অস্তিত্ব, যার ফলে শিশুর শরীরে বাড়ছে নানা মরণব্যাধি রোগ। বিশেষজ্ঞরা বলছেন শিশুদের সিসার বিষক্রিয়া থেকে রক্ষা করতে সচেতনতার বিকল্প নেই। এ নিয়ে আরও দেখুন সামিরা জাহানের রিপোর্টে। দারিদ্রতার কারণে দেশে আজও শিশুরা যুক্ত হচ্ছে শিশু শ্রমে। অভাবের দায়ে কাজ করতে হচ্ছে ঝুঁকিপূর্ণ কলকারখানাগুলোতে। ব্যাটারির দোকানে কাজ, মেকানিকের কাজ সহ নানা কারণে এই শিশুদের শারীরিক ও মানসিক সমস্যা দেখা দিচ্ছে, যার মধ্যে সিসা বিষক্রিয়া অন্যতম। এক প্রতিবেদন থেকে উঠে এসেছে বাংলাদেশে প্রায় 3,55,00,000 শিশুর রক্তে উচ্চমাত্রার সিসা রয়েছে, যার মধ্যে এই কলকারখানাগুলোতে সিসার উপস্থিতি লক্ষণীয়।
তবুও কেন এই শিশুরা করছে এই ধরনের ঝুঁকিপূর্ণ সব কাজগুলো করলে যে শরীরের মধ্যে বিভিন্ন রোগ শোক হতে পারে? হ্যাঁ জানি। তারপরও কেন কাজগুলো করতে? পেটের দায় ক্ষতিকর তৈরি। কিন্তু তারপরও কেন কাজগুলো করো? তারপর করে দায় ঠেকা। তো তুমি কি পড়ালেখা এখন করছো না? না, এখন পড়ালেখা করতেছি না। তুমি কি পড়ালেখা করতে চাও? হ্যাঁ, এখন করতে চাই, কিন্তু আগে আমি ভালো লাগতো না। তো তুমি এই কাজগুলো যে করতেছো, তুমি কি জানো না যে এই কাজগুলো শরীরের জন্য ক্ষতিকর? তো আমি তো এটা অত কিছু জানি না। আমি খালি জানি এই কাজের মধ্যে আমার ভবিষ্যৎ আছে, আমার মা বাবারে চালামু, মা বাবার দেখমু। তুমি এখানে কতদিন ধরে কাজ করো? এই ধরেন 6 মাস ধরে। তো এই যে কাজগুলো যে করো, তোমার কি পড়ালেখা করতে ইচ্ছা করে না? হবে আর করে না। গড়ে বাংলাদেশের প্রত্যেক মানুষের রক্তে 6 থেকে 8 মাইক্রোগ্রাম সীসা পাওয়া যায়, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত মাত্রা 5 থেকে অনেক বেশি। এই সীসা বিষক্রিয়ার ফলে শিশুসহ সাধারণ মানুষের ক্যান্সারের মতো নানা মরণব্যাধি রোগ হওয়ার আশঙ্কা থাকে বলে জানান বিশেষজ্ঞরা। যে বাচ্চাগুলো গ্রোয়িং এজ, তাদের শিশু মনোবিকাশ মারাত্মকভাবে হ্যাম্পার করে। তারপরে সীসাগুলো সাধারণত আমাদের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে গিয়ে আমাদের যে ফুসফুসে গিয়ে এটা একটা দীর্ঘমেয়াদী শ্বাসকষ্ট রোগ, ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ, এই যে বাচ্চাদের এখন এত শ্বাসকষ্ট রোগ, এটাও একটা কারণ। স্কিনের সংস্পর্শে আসলে সাধারণত এটা ক্যান্সার, ইভেন মানে বিভিন্ন প্রকার ডার্মাটাইটিস, তারপরে স্কিন ডিজিজ, ইভেন ক্যান্সারও হতে পারে। দেখেন রাস্তাঘাটে যে গাড়িগুলো চলে, অনেক পুরনো গাড়ি, এগুলোর মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, রাস্তায় চলাচলের উপযোগী না। তারা কিভাবে চলছে তা আমি জানি না। সেই জন্য এর থেকে পরিত্রাণের উপায় হলো যে আমাদের প্রথমেই করতে হবে, সীসা কারখানায় যেখানে রিসাইকেলিং হয়, এখানে আইন করে সাধারণত এগুলোকে রিসাইকেলিং বন্ধ করতে হবে। তারপরে যদি এখানে রিসাইকেলিং করা হয়, তাহলে বাচ্চারা শিশু শ্রমকে 100% বন্ধ করতে হবে। কলকারখানা কিংবা রিসাইকেলকৃত ব্যাটারি নয়, বরং খাদ্য, কসমেটিক্স, দেয়াল রং এবং বায়োতে মিলছে সীসার উপস্থিতি। বাতাসে মিশ্রিত সীসা থেকে বাহিরের খোলা খাবারেও ছড়াচ্ছে সীসার প্রভাব। আবার সীসার উপস্থিতি আছে এমন বস্তু স্পর্শ করার ফলেও ছড়াচ্ছে সীসা বিষক্রিয়া। সীসার বিষক্রিয়ায় বাংলাদেশের অবস্থান চতুর্থ। জনস্বাস্থ্যবিদরা বলছেন, শিশুদেরকে সীসা বিষক্রিয়া থেকে রক্ষা করতে প্রয়োজন সরকারি পদক্ষেপ ও জনগণের সচেতনতা। 6 বছরের নিচে শিশুদের সবচেয়ে বেশি তারা ঝুঁকিতে থাকে। তাদের শারীরিক গঠন, মানসিক গঠনে একটা মারাত্মক প্রভাব ফেলে। আমাদের পরবর্তী প্রজন্ম রক্ষা করার জন্য আমাদেরকে অবশ্যই বাচ্চাদের খাবার, বাচ্চাদের ব্যবহার করা খেলনা এবং ঘরে যে খাবার আমরা আনবো, বাচ্চা কিংবা বড় মানুষ নির্বিশেষে, সেগুলো যেন সীসা দ্বারা দূষিত না থাকে। আমরা ভালো করে ধুয়ে আমরা সব খাবার, যেগুলো কাঁচা তৈরি তরকারি, ব্যবহার করব। এবং আমরা বাইরে থেকে আসলে অবশ্যই ভালো করে সাবান দিয়ে 2 হাত ধুবো। গর্ভবতী নারী যদি সীসা দূষণে আক্রান্ত হন, তার গর্ভস্থ শিশু সন্তানও কিন্তু এখান থেকে সেই আক্রান্ত হতে পারে সীসা দূষণ দ্বারা। সীসা দূষণের উৎস হচ্ছে আমাদের বিশেষ করে বড় বড় শহরে যে কালো ধোঁয়া গাড়ির, দূষিত বায়ু এবং ধুলোবালি। যারা বড় মানুষ তারা হয়তো তাদের পেশাগত প্রয়োজনে মোটর গাড়ির কারখানায় যারা কাজ করেন, যারা পরিবহনে কাজ করেন, ব্যাটারি আছে এমন জায়গায় কাজ করেন, ব্যাটারি রিসাইক্লিং করার কাজ করেন, তাদেরকে বাসায় এসে কাপড় চোপড় বদলিয়ে গোসল করে শিশুদের ধরা উচিত। এবং এভাবে যদি আমরা সাধারণ স্বাস্থ্যবিধি মেনে চলি, তাহলে কিন্তু আমরা সীসা দূষণ থেকে রক্ষা পেতে পারি। বাইরে গেলে যে সীসা দূষিত যে হাওয়া, আমাদের বিশেষ করে ঢাকা শহর, বড় বড় শহরে আমরা যেন মাস্ক ব্যবহার করি। মাস্ক ব্যবহার করলে সীসা দূষণটা কিছুটা নিয়ন্ত্রিত হবে। সারা বিশ্বে 1/3 শিশুর শরীরে বিপজ্জনক মাত্রায় সীসার উপস্থিতি পাওয়া গেছে। এক অনুসন্ধানে উঠে এসেছে এই তথ্য। সীসার বিষক্রিয়া আক্রান্ত শিশুদের সংখ্যা বাড়ছে দিনে দিনে। ঝুঁকিপূর্ণ কলকারখানার কাজ, অপরিষ্কার স্থান কিংবা খাদ্য মিলছে এ ধরনের সীসার অস্তিত্ব, যার ফলে শিশুদের শরীরে দেখা দিচ্ছে মরণব্যাধি সব রোগ। বিশেষজ্ঞরা বলছেন, সীসার বিষক্রিয়া থেকে শিশুদেরকে মুক্ত রাখতে সচেতনতার কোনো বিকল্প নেই। সামিরা জাহান, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। প্রতিনিয়ত বাড়ছে নারী ও শিশুর উপর সহিংসতা। পরিবার, সমাজ, এমনকি শিক্ষা প্রতিষ্ঠানেও শিশুরা নির্যাতনের শিকার হচ্ছে। গেল এপ্রিল মাসে 278টি নির্যাতনের ঘটনা ঘটেছে। বিশেষজ্ঞরা বলছেন, নৈতিক মূল্যবোধ বাড়ানো ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি পারে এই অবস্থার পরিবর্তন ঘটাতে। বিস্তারিত ফারিয়া আক্তারের রিপোর্টে। প্রতিদিনের খবরের পাতা, টিভি শিরোনামে উঠে আসছে নারী ও শিশুর উপর নির্যাতন, ধর্ষণ, হত্যার মতন সহিংসতার ঘটনা।
তথ্য বলছে 2024 সালে এপ্রিল মাসে 278টি নির্যাতনের ঘটনা ঘটে, যার মধ্যে ধর্ষণের ঘটনা 38টি, দলবদ্ধ ধর্ষণ 15টি, ধর্ষণের পর হত্যা করা হয় 3 জনকে, শারীরিক নির্যাতনের ঘটনা 38টি। আর মে মাসে 243টি ঘটনা ঘটে, যার মধ্যে ধর্ষণের শিকার হয় 26 জন কন্যা ও 39 জন নারী। এসব কারণে নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কায় অধিকাংশ মেয়েরা। আমরা অনেকেই এর ধরনের ইফটিচিংয়ের শিকার হয়ে থাকি, বা আমরা টিভিতেও দেখছি যে অনেকে ধর্ষণের শিকার হয়ে থাকে। আসলে এসব ব্যাপার আমরা অনেকেই আবার ভয়ের বা লজ্জার কারণে মা বাবা বা ব্যক্তিগতভাবে কারোর সাথে এটা শেয়ার করতে পারি না। কিন্তু আমাদের দেশে আইন থাকার কারণেও আইন থাকার পরেও আমরা এটার ন্যায্য বিচার পাচ্ছি না। আমাদের বাবা মারা আমাদেরকে সবসময় বাইর হওয়ার জন্য পারমিশন দেয় না, একাকে বের হতে পারবি না তুই, বা বের হলে তোর এই সমস্যা হয়ে তোকে মানে কেউ ইফটিজিং করবে বা অন্যান্য অনেক ধরনের সমস্যা হতে পারে। এই জন্য মূলত আমাদেরও তো ইচ্ছে করে মাঝে মাঝে বাইরে একসাথে একা একা হাঁটি। মেয়েকে স্কুল ছুটি হচ্ছে, এখন মেয়েকে আনার জন্যই আমি মূলত বের হচ্ছি। সেফটি মনে করি না যেহেতু, যদি সেফটি মনে করতাম তাহলে তো আমাকে বের হতে হতো না। আমি এখন এই গরমে দিয়ে ঘরে বসে আরাম খেতাম, তাই না? তো এই কারণে সরকারের আসলে মূলত সঠিক আইন প্রণয়ন করা উচিত এবং আইনের প্রয়োগটা করাও সরকারের উচিত। সরকারের জন্য পদক্ষেপ নেয় তাহলে আমাদের দেশে শুধু ইফটিজিং না বা কিংবা কোনো নারী নির্যাতন, নারীদের উপর কোনো অসংগতি আচরণ আসলে হতো না। যদি পরিবার থেকে শিক্ষা দেওয়া হয় যে বাইরে গিয়ে এরকম কাজ করা হবে না, এরকম করবে না, তাহলে পরে হচ্ছে আমাদের সমাজটা সুন্দরভাবে গড়ে উঠতো। আইন বিশেষজ্ঞরা বলছেন, আইনের দীর্ঘসূত্রিতা ও সঠিকভাবে কার্যকর না হওয়ায় সহিংসতার ঘটনা কমছে না সমাজে। শুধু আইন থাকলে হবে না, আইনের প্রয়োগ এবং আইন কিন্তু আজকাল যে আইনগুলো আছে এইগুলো কিন্তু সব প্রতিরোধমূলক আইন। আমরা যদি ডোমেস্টিক ভায়োলেন্স প্রিভেনশন অ্যান্ড প্রোটেকশন লয়ের কথা বলি, সেখানে কিন্তু প্রতিরোধে কীভাবে কাজ করবে সেই বিষয়গুলো আছে। তারপর অন্যান্য যে অপরাধগুলো আছে, কিন্তু সবথেকে বড় সেই জায়গায় কিন্তু সেভাবে প্রতিরোধের জায়গায় কিন্তু কাজ হয় না। সাপোর্ট সার্ভিস, সেটার জন্য ট্রেনিং দেওয়া, কার কী করণীয়, মনিটর করা রেগুলার বেসিসে, সেই জায়গাগুলো কিন্তু নাই। সমাজ বিশেষজ্ঞরা বলছেন, নৈতিক মূল্যবোধ বাড়ানো ও আইনের সঠিক ব্যবহারই পারে সহিংসতা প্রতিরোধ করতে। আমাদের আইন আছে, আইনি সুরক্ষার বিষয় রয়েছে, সামাজিকভাবে সুরক্ষার বিষয়গুলো রয়েছে, কিন্তু যে বা যারা নির্যাতন করছে তাদের মধ্যে এরকম একটা মানসিকতা আছে যে নির্যাতন করে তিনি এখান থেকে পার পেয়ে যাবেন, অথবা তিনি নিজেকে অভিযোগ মুক্ত করতে পারবেন, সেটি ক্ষতিপূরণ দিয়েই হোক, অথবা আইন প্রয়োগে প্রভাব বিস্তার করে হোক, অথবা যিনি যার উপরে নির্যাতন করলেন ভিকটিমকে ভয়ভীতি দেখেই হোক। তো এরকম একটা বাস্তবতা যখন কোনো সমাজের মধ্যে যখন চলতে থাকে অথবা চলে, সেই সমাজে নারী বা শিশুর বিষয় না, নির্যাতনের ঘটনাগুলো কিন্তু তখন বাড়তেই থাকে। এবং এই যে প্রেক্ষাপটগুলো, সেই প্রেক্ষাপটগুলো আমাদেরকে জানান দেয় যে আমরা সকল মানুষের জন্য নিরাপদ হিসাবে আসলে এখনও পর্যন্ত তৈরি করতে পারিনি। সেই তৈরি করার আয়োজনে আমাদের সামাজিক যে প্রক্রিয়া অনেক বেশি পিছিয়ে আছে, এবং এই আয়োজনটি যত বেশি আমরা প্রশস্ত করতে পারবো, আরও বেশি সম্প্রসারিতভাবে এর প্রয়োগের জায়গাটা আমরা নিশ্চিত করতে পারবো, তত বেশি কিন্তু আমাদের এই নির্যাতনমুক্ত সমাজ তৈরি করার যে বাস্তবতা তৈরি হবে, এবং সেই বাস্তবতা একটা সময় এসে সকলকেই ভালো রাখবে। পারি আক্তার, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। অধিকাংশ শিশুদের মধ্যেই দেখা দিচ্ছে দাঁতের বিভিন্ন সমস্যা, যা মূলত 2 থেকে 6 বছর বয়স সীমায় শিশুদের মধ্যে বিস্তার লাভ করে। রোগটি হওয়ার মূল কারণ দাঁতের অযত্ন এবং অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার গ্রহণ করা। তাই শিশুদের দাঁতের যত্ন নিতে অভিভাবকদেরকে কিছু নির্দেশনা মেনে চলতে পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত সৈয়দ আশিকুর রহমান আনমোলের রিপোর্টে। ক্ষয়রোগ বা ক্যাভিটি মূলত দাঁতের ব্যাকটেরিয়াজনিত সমস্যা, যা সাধারণত দাঁতের অযত্নের কারণে হয়ে থাকে। সাধারণত 2 থেকে 15 বছর বয়সী শিশুদের মধ্যে রোগটির প্রবণতা বেশি। চকলেট ও দুগ্ধজাতীয় কিছু খাওয়ার পর ভালোভাবে মুখ পরিষ্কার না করলে দাঁতের সমস্যা দেখা দিতে পারে। আমাদের যে ডেইরি মিল্ক টাইপের যে চকলেটগুলো আছে, এগুলো খুব বেশি খেত, আর এই চকলেটগুলো আমার জানা মতে যেহেতু খাওয়ার পরে ভালো খুব পরিষ্কার করতো না, এই কারণে ক্ষয়রোগটা তার জন্য হয়েছে। ওর দাঁতে ক্যারিজ হয়েছে, ও চকলেট খায়, চুইংগাম খায়, ভালো মতো পরিষ্কার করে না, এই জন্য পোকা ধরছে। ডাক্তার কি বলছে যে এখন ডাক্তারের আন্ডারে আছে, ও ডাক্তার ট্রিটমেন্ট দিচ্ছে।
ঠান্ডা, গরম বা মিষ্টি জাতীয় খাবার ও পানীয় গ্রহণের সময় দাঁতে ব্যথা অনুভব হওয়া কিংবা দাঁতে সাদা বা ফাটা দাগ দাঁত ক্ষয়ের অন্যতম লক্ষণ। বাচ্চা যখন মায়ের পেটে থাকে মারও কিছু নিয়ম করে মেনে চলতে হয়। বিশেষ করে মা যদি টাটাসাইক্লিন, মিনোসাইক্লিন এতে খাবার অথবা এই জাতীয় ওষুধ সেবন করে তাহলে যে বাচ্চা হয় বেবির দাঁতগুলো ডিসকালারেশন হয় এবং দাঁতগুলো নষ্ট হয়। তাই যখন বেবি মার পেটে থেকে মারও দাঁতের যত্ন নিতে হবে এবং মাকেও ক্যালসিয়াম এবং ভালো খাবার খেতে হবে। বাচ্চারা সাধারণত 1 বছরের পরে যেন আর ফিডার না খায়। এই ফিডার খেলে নার্সিং বোতল ক্যারিজ একটা রোগ হয়, এতে করে দাঁতের সামনের 4টি দাঁত ক্ষয় হয়ে যায়। শিশুদের খাদ্যাভ্যাস পরিবর্তন করা এবং চকলেট জাতীয় কিছু যেন অতিরিক্ত না খেতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে অভিভাবকদের। জাঙ্ক ফুড, কোক, চকলেট, আইসক্রিম মানে দুধ এবং চিনিযুক্ত খাবার এটা যদি নিয়ন্ত্রিতভাবে গ্রহণ করে এবং আঁশযুক্ত খাবার যদি বেশি পরিমাণে গ্রহণ করে তার দন্তক্ষয় শুরু হওয়ার সম্ভাবনা কমে যাবে। আর এটার সাথে সাথে আপনার তার যে মুখ গহ্বরের পরিচর্যা, যে কখন কিভাবে ব্রাশ করতে হবে এই জিনিসটা অভিভাবকদেরকেও জানতে হবে এবং তার সন্তানকে এইভাবে পরিচালিত করতে হবে। এছাড়াও বছরে 1 থেকে 2 বার করে দাঁতের চেক আপ করানো দরকার বলে জানান বিশেষজ্ঞরা। 6 মাস থেকে 4 থেকে 5 বছর পর্যন্ত এই ক্যারিজ সবচেয়ে বেশি হয় এবং এর পরবর্তী 6 থেকে 8 বছর পর্যন্ত এই ক্যারিজের রেটটা 52%। মায়েদেরকে আগে শিখতে হবে যে কীভাবে বাচ্চাদেরকে তারা ব্রাশের টেকনিক শেখাবে। সো ওরাল হাইজিন ইনস্ট্রাকশন এটা সবচেয়ে বড় জিনিস। শুধু ব্রাশ করালে হবে না, ব্রাশের টেকনিক জানতে হবে, প্রপার উপায়ে, প্রপার টাইমে, প্রপার টুথব্রাশ ইউজ করে ব্রাশটা ঠিকমতো হচ্ছে কি না। এবং আমাদের যে ফুড কম্পোনেন্ট লেগে থাকে, বাচ্চারা আসলে ছোটো বাচ্চারা চকলেট, চুইংগাম, মিষ্টি জাতীয় খাবার বেশি খায়। আসলে খাবার খেলে যে ক্যারিজ হবে সেটা না, খাবারটাকে পারফেক্টলি ক্লিন করতে হবে। সো ওরাল হাইজিন ইনস্ট্রাকশন একটা বড় জিনিস এবং টুথব্রাশিং টেকনিক তাদেরকে দিতে হবে এবং রেগুলার ডেন্টাল চেক আপ, যারা গ্র্যাজুয়েট ডেন্টিস্ট রয়েছে, বিডিএস দেখে ডেন্টিস্ট, তাদের সাথে ফলো আপ নিতে হবে। 2 থেকে 15 বছরের অধিকাংশ শিশুদের মধ্যে দেখা দিচ্ছে দাঁতের বিভিন্ন সমস্যা। এটি মূলত দাঁতের অযত্নের কারণে হয়ে থাকে। তাছাড়াও মিষ্টি জাতীয় খাবার অতিরিক্ত খাওয়ার ফলে হতে পারে। তাই বিশেষজ্ঞদের মতে প্রতি 6 মাস পর পর দাঁতের চেক আপ করানো উচিত। আশিকুর রহমান আনমোল, আমরা পূর্বজয়, এটিএন বাংলা, ঢাকা। কুরবানি ঈদের আনন্দ যেন শিশু কিশোরদের কাছে অন্যরকম এক ভালো লাগা, কিন্তু পথ শিশুদের জন্য কোনো ঈদই আনন্দের না। প্রতিনিয়ত নানা বৈষম্য আর বঞ্চনাতে বড় হতে হয় তাদের। বিশেষজ্ঞরা বলছেন এই শিশুদের জন্য সমাজের সকলের উচিত সাহায্যের হাত বাড়িয়ে দেয়া। বিস্তারিত মারিয়া আফরিন মাহির প্রতিবেদনে। সামনেই আসছে পবিত্র ঈদুল আজহা। ঈদের মূল আকর্ষণই হচ্ছে হালাল পশু কোরবানি করা। আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে ধনী গরিব সকলে যে যার সামর্থ্য অনুযায়ী কোরবানি দিয়ে থাকে। ঈদুল আজহার প্রতি শিশুদের আনন্দ যেন অন্য সব উৎসবের তুলনায় বেশি। তবে যারা পথ শিশু রয়েছে তারা অন্য সাধারণ শিশুদের মতো এই উৎসবটি পালন করতে পারে না। তাদের কারোই অভিভাবক নেই, না আছে নির্দিষ্ট থাকার জায়গা। তার ফলে তাদের কোরবানি চিন্তাটাই যেন স্বপ্নের মতো। গোস্ত এই মাংস দেয় যেগুলো এগুলোই খাই, আমরা কোরবানি দিতে পারি না। কেউ খাওয়াইলে খাই, নাহলে পারি না। ঈদ এমনি যাই, পালন করতে তো পারি না। পয়সা দিলে দিব, না দিলে। কোরবানির সুস্বাদু মাংস খাওয়ার শখ রয়েছে সবারই। তবে এই সকল শিশুদেরকে কোরবানির মাংস পেতে হলে হাত পাততে হয় মানুষের কাছে। বিশেষজ্ঞরা বলছেন সমাজের সকলের উচিত এই সকল পথ শিশুদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয়া এবং আমাদের সাথে ওরাও যেন ঈদুল আজহার আনন্দে মেতে উঠতে পারে তার প্রতি দৃষ্টিপাত করা। সমাজের বিত্তবান মানুষ যারা, অর্থনৈতিকভাবে এগিয়ে থাকা মানুষ যারা, তারা কিন্তু এই সময়তে এসে এই সুযোগ সুবিধা বঞ্চিত শিশু অথবা ভাসমান শিশু বা পরিবার যারা রয়েছে তাদেরকে এই ভালো খাবারের নিশ্চয়তা করে থাকে। কিন্তু সেটি কিন্তু একদিন, কোনো কোনো ক্ষেত্রে একবেলা। কিন্তু প্রশ্ন হলো যে এই ধরনের শিশু বা পরিবারগুলোকে আপনি সেটি ভালো খাবারের নিশ্চয়তা বলুন, তার মৌলিক অধিকারগুলো পূরণ করার বলুন, অথবা সুস্থ জীবনযাপন নিশ্চিত করার প্রসঙ্গে যে ব্যাপারগুলো খুবই অপরিহার্য, যে অধিকারগুলো, যে বিষয়গুলো, সেগুলোর নিশ্চয়তার ভার কিন্তু আসলে রাষ্ট্রীয় পর্যায় থেকে গ্রহণ করা প্রয়োজন। রাষ্ট্র যে এই দায়িত্ব পালন করতে চায় না তা কিন্তু নয়, কিন্তু এই রাষ্ট্রীয় উদ্যোগের পাশাপাশি সমাজে যারা অর্থনৈতিকভাবে এগিয়ে থাকা মানুষ যারা, তারা যদি ব্যবস্থাগুলোর যদি নিশ্চয়তা সম্মিলিতভাবে যদি নিশ্চিত করা যায়, তখন কিন্তু এই ভাসমান মানুষগুলোরও কিন্তু একটা সময় আশ্রয়ের ঠিকানা হয়, তিনি তার একটা কর্মের নিশ্চয়তা পান।
ঈদ মানে আনন্দ খুশি, তবে দারিদ্র ঘরের শিশুদের যেন ঈদের কোনো আনন্দ নেই। অন্য সাধারণ শিশুদের মতো সুযোগ সুবিধা ভোগ করতে পারে না তারা। বিশেষজ্ঞরা বলছেন শিশুদের এই বৈষম্য দূর করতে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। মারিয়া আফরিন মাহি, আমরা করব জয়, ATN বাংলা, ঢাকা। এবারে থাকছে একটি সাহায্যের আবেদন। মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের সক্রিয় সদস্য বীর মুক্তিযোদ্ধার সন্তান কাজী মোহাম্মদ মাসুদুর রহমানের মেয়ে কাজী মেহের জাহান উম্মি, বয়স 10 বছর। তার চোখের উন্নত চিকিৎসা প্রয়োজন, অন্যথায় তার 2 চোখই নষ্ট হয়ে যাবে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তাকে ভর্তি করতে হবে। এর জন্য প্রায় 50 লাখ টাকার প্রয়োজন। বিপুল পরিমাণ এই অর্থ পরিবারের পক্ষে সংগ্রহ করা সম্ভব নয়। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দেশ ও প্রবাসী বিত্তবানদের কাছে আর্থিক সাহায্যের অনুরোধ জানিয়েছেন উম্মির বাবা। সাহায্য পাঠানোর ঠিকানা কাজী মোহাম্মদ মাসুদুর রহমান, সঞ্চয় হিসাব নম্বর 20115001000386, সোনালী ব্যাংক ফরিদপুর কর্পোরেট শাখা, ঝিলটুলি, ফরিদপুর, বাংলাদেশ। বিকাশ, নগদ ও রকেট নম্বর ও যোগাযোগ 01716546621। দেখতে দেখতেই শেষ হয়ে গেল আমরা করব জয়ের জন্য নির্ধারিত সময়। তোমাদের ভালো লাগা, মন্দ লাগা কিংবা কোনো পরামর্শ থাকলে তোমরা চাইলে আমাদেরকে চিঠি লিখে জানাতে পারো। আমাদেরকে চিঠি লিখবার ঠিকানা পরিচালক আমরা করব জয়, ATN বাংলা, মাল্টিমিডিয়া প্রোডাকশন কোম্পানি লিমিটেড, ওয়াসা ভবন, 2য় তলা, 98 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215, বাংলাদেশ। এছাড়াও তোমরা চাইলে আমাদের ইমেইল পাঠাতে পারো। আমাদের ইমেইল অ্যাড্রেস atn.amrakorbojoy@gmail.com। বন্ধুরা, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও তোমরা চাইলে আমাদের সাথে সংযুক্ত থাকতে পারো। আমাদের ফেসবুক পেজ লিংক facebook.com/akj.atn। এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সংবাদ কিংবা পুরনো কোনো সংবাদের নতুন কোনো অগ্রগতি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং চোখ রেখেও ATN বাংলার পর্দায়। আল্লাহ হাফেজ।